ভারত যে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে বাংলাদেশের কাছে, কি আকুতি? ঝুঁকাঙ্গানে সালা ডক্টর মোহাম্মদ ইউনূস কাকু ঝুঁকবে না। গতকালকে থেকে যে আশঙ্কা করা হচ্ছিল যে বড় ড্রামের মতন ছবি দেখছেন, ড্রামও তো না, মানে এখানে আমার ধারণা এগুলোর হাইট লম্বায় মিনিমাম তো 100-150-200 ফুট হইতে পারে, আর এই যে গোলবেরিটা সেইটাও ধরেন উচ্চতায় 8-10 ফুট বা আরো বেশি হইতে পারে, মানে ছবির মধ্যে একজন সৈনিকের অবস্থান থেকে যতটুকু বোঝা যায়। আর এই জিনিসটার নাম হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিছে। আমি যখন নিউজ করছি পুরো ভারত থেকে বেরিয়ে দিয়া চিৎকার চলছে, শোরগোল চলছে। এবার ভারত থেকে এক চেংটা নেতা হুঁশিয়ারি করেছে 15 মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে। আবার এই চেংটা নেতা বলেটা কি যে বর্ডার গার্ডটা খুলে দেওয়া হোক, 15 মিনিটের ভিতরে ওরা নাকি আমাদের দেশ দখল করে ফেলবে। শেখ হাসিনার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, সাথে সাথে জয় বাংলারও মৃত্যু হয়েছে। আবার যদি সেই জয় বাংলা নিয়ে তোমরা কান্নাকাটি করো ভাই, তখন তো ঘোড়াই নাই, চাবুক নিয়ে কি করবা? জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য সম্মান। বিগত সময়ে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাতে কেউ অন্তত চিন্তা করেনি যে বাংলাদেশকে এই মানবাধিকার কাউন্সিলের কেউ ভাইস প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে, একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। মহাবিপদে রয়েছে ভারত, কারণ আর্জেন্টিনা, ব্রাজিল এবং পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র এবং তেল আসছে। পাকিস্তান থেকে আসছে বিভিন্ন অস্ত্র, আর আর্জেন্টিনা, ব্রাজিল থেকে 52,000 টন সয়াবিন তেল এসেছে। বাংলাদেশের এমন সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রয়োজনে বাংলাদেশকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতির পর এবার পারমাণবিক বোমা দেওয়ার কথা জানালো পাকিস্তানিরা। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের পাশে বুক চিতিয়ে লড়াইয়ের হুঙ্কার দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। ভারত যে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে বাংলাদেশের কাছে, কি আকুতি? আপনারা এটা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা প্রকট উত্তেজনা চলছে। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিং শেষে বাইরে বেরিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম মিশ্রি এবং অন্যান্য সংসদ সদস্য, সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে দৃশ্যমানভাবেই হোক বা লোক দেখাতেই হোক, ভারত এই আলোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে। শশী থারুর এই মিটিং থেকে বের হবার পর সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন। তিনি বলেন যে বিক্রম মিশ্রির কাছ থেকে আমরা যে তথ্যটি পেলাম তার মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে অসাধারণ একটা সূচনা হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরণের। এর বাইরে অন্যান্য সংসদ সদস্যকেও মিডিয়া প্রশ্ন করেছিল, তারাও একই কথা বলেছেন যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে। বিক্রম মিশ্রি কোন কোন দিকে আলোচনা করেছেন, সম্পর্ক তৈরি করবার জন্য কি কি কর্মপন্থা তৈরি করছেন সেই বিষয়েও আমাদেরকে অবহিত করেছেন। মানে ভারতের পক্ষ থেকে লোক দেখানো হলেও একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। আসলে কি ঘটনা ঘটছে? এই ইতিবাচক খবরের মধ্যে আরেকটি নেতিবাচক খবর হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করবার অভিযান শুরু হয়েছে। সেটা হতেই পারে বাংলাদেশে যদি অবৈধ ভারতীয়রা থাকে তাহলে আমরাও অভিযান করতে পারি, বা ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন যে ভারতীয় অবৈধ নাগরিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বৈধ না হতে পারেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। সুতরাং এই উদ্যোগটিকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না যদি কেউ অবৈধভাবে ভারতে থেকে থাকেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে ভারত। সেই তিনটি বিষয় কি? প্রথমত হচ্ছে ব্যবসা, বাণিজ্য, পর্যটন, এই তিন মিলিয়ে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কূটনীতি, আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিরাপত্তা। প্রিয় দর্শক, এই তিনটি বিষয়ের উপরই আলোচনা করতে চাই। ভারত বাংলাদেশের মধ্যে এই উত্তেজনাটা শুরু হয়েছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে। তবে ভারত এই স্যাবোটেজ তৈরি করে যে সফলতা আনতে চেয়েছিল তা পারেনি। এর দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইসকনের কর্মীদের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামের আদালত চত্বরে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড। এই দুটো ঘটনা কিন্তু স্যাবোটেজকে বাস্তবায়ন করতে দেয়নি। এটাকে প্রকৃতির প্রতিশোধও বলা যায়। এখন তিনটি বিষয়ে ভারত আকুতি করছে, অনুনয় বিনয় করছে যে বাংলাদেশ যেন এই তিনটি বিষয়ে আগের মতো সম্পর্ক স্থাপন করে ভারতের সঙ্গে। প্রথম বিষয় হচ্ছে পর্যটন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন। কিসের জন্য?
প্রথমে হচ্ছে দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য, দ্বিতীয়ত কেনাকাটার জন্য। এই যে বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন, এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হতো ভারত। আমি যদি বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কথা বলি, প্রথমে পশ্চিমবঙ্গের কলকাতা, দ্বিতীয় আসি আসামের গুয়াহাটি, করিমগঞ্জ, তৃতীয় ত্রিপুরার আগরতলা। এই তিনটি রাজ্য সরাসরি বাংলাদেশের দর্শনার্থীদের দ্বারা উপকৃত হয়েছে। বিশেষ করে এই তিনটি অঞ্চলে ব্যবসা বাণিজ্য নির্ভর কিন্তু করে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার উপর বা পর্যটন করার উপর। কিন্তু গত 2 মাস ধরে যে উত্তেজনাটা ছড়িয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত সম্পর্ক যে শীতলতার দিকে নিয়ে গেছে, এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ইতোমধ্যেই ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করেছেন, অনেক ব্যবসায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তা আবার প্রত্যাহার করেছেন। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের বৈদেশিক মুদ্রা আহরণকারী 5টি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ছোট্ট হলেও এখানে কিন্তু বড় একটা স্টেক হোল্ডার বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য। আপনারা জানেন বাংলাদেশে ভারতের বিপুল সংখ্যক মানুষ কাজ করে, তাদের অর্ধেকেরও বেশি অবৈধ বলে নানা সূত্র নিশ্চিত করছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ ডলার যেত বাংলাদেশ থেকে ভারতে, এটা তো গত 2 থেকে 3 মাসে বন্ধ হবার উপক্রম হয়েছে। তাহলে আমরা দেখছি যে পর্যটন, রেমিটেন্স প্রবাহ, এর সঙ্গে রয়েছে যে বাংলাদেশের পণ্য আমদানি। আমরা অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিলাম, যেমন ধরুন পেঁয়াজ, আলু, গম, চাল, ডাল, চিনি। এই বিষয়গুলোর ক্ষেত্রে যেহেতু ভারতই প্রথম বাংলাদেশের জন্য ভিসাকে সীমিত করেছে, সুতরাং জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভিন্ন বা বিকল্প পথের দিকে গিয়েছে। যেমন পেঁয়াজ বা চিনির ক্ষেত্রেই বলি, পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ, তুরস্ক, চীন, মিয়ানমারের কাছ থেকেও এখন পেঁয়াজ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছে। আসলে পৃথিবীতে কেউ যদি সহযোগিতা না করে, বা পৃথিবীতে কেউ কিন্তু অপরিহার্য নয়। যদিও প্রতিবেশী কখনো বদলানো যায় না, কিন্তু কেউ যদি বলে যে আমি একমাত্র বিকল্প বা আমার কোনো বিকল্প নেই, আমি অপরিহার্য, তাহলে কিন্তু সেটা বড় ধরনের ভুল। আমরা গত 3 মাসে তাই দেখলাম। ভারত মনে করেছে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি বাংলাদেশ আমাদের কাছ থেকে না নেয়, তাহলে একটা সংকট তৈরি হবে। ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই সংকট কাটিয়ে বিকল্প পথ তৈরি করে ফেলেছে। সুতরাং এই ক্ষেত্রেও ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। একইভাবে আমি যদি ভারতের রপ্তানির বিষয়গুলো দেখি, তাহলে ভারত বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে, যেমন মাছ, বিপুল সংকট তৈরি হয়েছে এই মাছ না যাবার কারণে ভারতে, বিশেষ করে আসাম এবং ত্রিপুরা অঞ্চলে। কারণ পুরোপুরি এই দুটো অঞ্চল মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভর করে। ফলে এই ধরনের উত্তেজনার মধ্যেও কিন্তু টনকে টন মাছ গিয়েছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামে। প্রিয় দর্শক, এর বাইরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের একটা উদাহরণ যদি সামনে রেখি, একদম শুনশান পরিবেশ। সেখানকার হোটেল, হাসপাতাল, রেস্টুরেন্টগুলো একেবারে ফাঁকা, কোনো দর্শনার্থী নেই। কারণ ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের উপরই নির্ভর করতো। একইভাবে ত্রিপুরার আগরতলার ক্ষেত্রেও বলা যায়। সুতরাং ভয়াবহ একটা সংকট তৈরি হয়েছে। এখন দুঃখ প্রকাশ করে বা ক্ষমা চেয়েও আগের অবস্থা ফেরাতে পারছে না ওই অঞ্চলগুলোর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন, তাদের মধ্যে অনেকটা কি বলা যায়, হতাশামূলক কমেন্ট, পাশাপাশি অনেকে আবার 2-4টা গালিও দিচ্ছেন। কেউ কেউ আবার লেখছেন, তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল? শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন, আর তুমি কেমনে পারলা? এখন বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগ সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন, তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, চুপ্পু সাহেব। তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায়, এটা বাস্তবতা, আপনাদের খেয়াল থাকার কথা। তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির, এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে, সোজা রাখছে বিএনপি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি বিএনপি ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অনলাইন কিংরা, সাংবাদিক ইলিয়াস, পিনাকিরা, আরও যারা আছেন, তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন, ঝাঁকুনি দিয়েছিলেন, সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো, তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা, হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন। তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই। এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক ভালো ছিল না, এটা তিনি নিজেই বলছেন। এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না, তিনি রাষ্ট্রের হন। তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয়, যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না। দর্শক, যাই হোক, দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন, আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন। তিনি বলছেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি। এখন এটাকে কে কিভাবে দেখছেন? রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে? বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন, যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে, আমরা সেদিকে যদি না যাই, তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে, এটা সবাই বোঝে। হয়তো 2 বছর 3 বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে, বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে, অথবা জামাত ইসলাম চলে আসতে পারে। বাট রাইট নাও 2-4-6 মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই। তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও। আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গা থেকে তিনি এই কাজটা করবেন, এটা খুবই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে, অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না। অনেকে মনে করছেন যে আগামী 2-4-6 মাস বা 1 বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে, যেমন করে 5ই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না। আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন, ভারতের বিশ্লেষণটা দেখছেন তো, যে আগামী 10 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। কারণ যেই 16 বছরের শাসনামল, এগুলার মেমোরি সরতে সরতে একটা সময় লাগবে। আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে, নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে, যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলো করছে বিভিন্ন জায়গায়। তো এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি, ওনারও বয়স হয়েছে, আগামী 10 বছর উনি বাঁচে কিনা, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা, তা এখানে নানান কিছু ঘটতে পারে। সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে। আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিচ্ছেন, কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন, এই পদটা এই মুহূর্তে এটা বিএনপির গিফট করা। বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো, এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না, তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে। অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না, অনেকাংশে এটা বোঝাই যায়। তো সেই জায়গা থেকে -2 ফর্মুলাটা মাথায় কাজ করছে, অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল। বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিন শেষে সুযোগটা বা লাভটা কিন্তু সে রাষ্ট্রপতির। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য সম্মান। বিগত সময়ে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাতে কেউ অন্তত চিন্তা করেনি যে বাংলাদেশকে এই মানবাধিকার কাউন্সিলের কেউ ভাইস প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে। বাংলাদেশ মানবাধিকার সংক্রান্ত বা গুম বিষয়ক সনদেই তো স্বাক্ষর করতে রাজি হয়নি। গুমের অভিযোগ বারবার তদন্ত করার জন্য জাতিসংঘের মিশন গেছে, অনুরোধ করেছে, তালিকা দিয়েছে, কিন্তু সেটা শেখ হাসিনা সরকার সেটা মানেনি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব এবং 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে। সুতরাং সেই দেশকে নিয়ে জাতিসংঘ তো চিন্তাই করতে পারে না, বরং মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের উপর আরো বড় কোনো ধাক্কা আসে কিনা বা বড় ধরনের নিষেধাজ্ঞা দেয় কিনা এবং নিষেধাজ্ঞার প্রকৃতি কেমন হবে তা নিয়ে সবসময় উৎকণ্ঠিত ছিল দেশের মানুষ এবং সরকার। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জাতিসংঘের আন্তঃসরকারি সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার কাজ করে। এটা বাংলাদেশের জন্য একটা অঙ্গীকার হলো যে বাংলাদেশ যেহেতু মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, সুতরাং একটা দেশ ভাইস প্রেসিডেন্ট পদে থেকে সে তার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করবে এবং বিশ্বের অন্যান্য জায়গায় মানবাধিকার রক্ষার ব্যাপারে কাজ করবে। সুতরাং এই অবস্থানটি বাংলাদেশের যে মানবাধিকার আরো মানে সুরক্ষিত হবে, সংরক্ষিত হবে এবং একটা অঙ্গীকার বজায় থাকবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। মঙ্গলবার দেশের প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশন 2025 সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন। যাক, আমার কথা হলো যে এই যে একটা সম্মান, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ। এই অবস্থাটা আজকে শেখ হাসিনা পালিয়ে যিনি আছেন দিল্লিতে, তিনি কিভাবে দেখছেন? তার সময় তিনি এই পর্যায়ে এই মর্যাদা আনতে পারতেন দেশকে, যে মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটা কখনো তিনি কল্পনা করেছেন বা চেয়েছেন? না, চাননি। তিনি চেয়েছেন গুম, খুন, হত্যার মধ্য দিয়ে তার শাসন ক্ষমতা প্রলম্বিত করা। ওই আন্তর্জাতিক পর্যায়ে সম্মান আসলো কি আসলো না, এটা তিনি কেয়ার করতেন না। আর ফুলানো ফাপানো তো কথা আছেই, যেখানে যাইতেন
দেখা যেত কেউ দেখা করুক বা না করুক, বা পথে ঘাটে দেখা হলো, চা খাচ্ছে, সেটাই দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশের প্রতি তাদের বিস্ময়, উন্নয়নের এই সমস্ত নানান গালগল্প প্রচার করে তিনি সময় পার করেছেন। আসলে পশ্চিমা দেশ আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা এবং বাংলাদেশের কোনো মর্যাদা ছিল না, এটি হচ্ছে সত্য। দর্শক, শেখ হাসিনার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, সাথে সাথে জয় বাংলারও মৃত্যু হয়েছে। আবার যদি সেই জয় বাংলা নিয়ে তোমরা কান্নাকাটি করো ভাই, এর থেকে লজ্জার তো কিছু নাই। তোমাদের লজ্জা লাগে না? তোমার তো ঘোড়াই নাই, চাবুক নিয়ে কি করবা? হ্যাঁ, জয় বাংলা নিয়ে পড়ে আসো, জয় বাংলা জীবনে বাংলাদেশে পুনর্বাসন হবে? হ্যাঁ, অনেকেই বলতেছে যে আমাদের স্বাধীনতার স্লোগান ছিল জয় বাংলা, স্বাধীন বাংলার, এটা ছিল, গালি দিতে পারলাম না। বাংলাদেশ জিন্দাবাদ ছিল স্বাধীন বাংলার স্লোগান। জয় বাংলা স্লোগান দিছে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে, এই যে লাস্ট 15.5 বছর শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে। ওনারা জাতীয় স্লোগান জয় বাংলা এটা পাশ করছিল, এটা বাতিল করে দিয়েছে, সঠিক সিদ্ধান্ত। জাতীয় স্লোগান তো জয় বাংলা না, এটা একটা দলের স্লোগান, এটা একটা দলের স্লোগান জয় বাংলা, এটা জাতীয় স্লোগান না। জাতীয় স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? বাংলাদেশ জিন্দাবাদ এটা হচ্ছে জাতীয় স্লোগান, জয় বাংলা জাতীয় স্লোগান ছিল না। এখন যদি তোমরা সেই মৃত যে মরে গেছে তাকে টানাটানি করে জীবিত করার জন্য, সেটা জীবিত হবে না। বাংলাদেশে তো আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, বাংলাদেশে তো শেখ হাসিনার মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে না, শেখ হাসিনাও বাংলাদেশে পুনর্বাসন হবে না। তো এই জয় বাংলাতে কি করবা ভাই? এই জয় বাংলাতে কি করবা? তোমার কি লজ্জা লাগে না ফেসবুকে এভাবে পোস্ট করো? একটু বিন্দু মাত্র লজ্জা লাগে না যে আজকে 4টা মাস হয়ে যায়, কোথাও নিজেরা একটা মিছিল করতে পারলা না, কোথাও একটা সমাবেশ করতে পারলা না, একজন নেতা যে নেতৃত্ব দিবে তাকেই তোমরা সিলেকশন করতে পারলা না, এখন আসছো তোমরা জয় বাংলা নিয়ে। এই জয় বাংলা কেন পুনর্বাসন হবে না জানো? এই আওয়ামী লীগ কেন বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না? কারণ বিগত সময়ে সেই আপনার শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ না, এটা শেখ হাসিনাই তৈরি হইতে দেয় নাই বিকল্প কাউকে। কারণ শেখ হাসিনা এটা হুমকি মনে করতো, যার একজন হয়ে যাবে সে চায় নাই, তার ভাই ব্রাদার কাউকে দেয় নাই, তার গোষ্ঠীর কাউকে দেয় নাই। কেন দেয় নাই? সে চাইছে একক আধিপত্য বিস্তার করতে। সে ছিল তার দলের ভিতরে স্বৈরাচার, বাংলাদেশে তো স্বৈরাচার ছিল, তার দলের স্বৈরাচার ছিল সে, বুঝতে পারছেন? তো সেই এর বিকল্প কাউকে তৈরি করতে পারে না, এটা তো ব্যর্থতা আওয়ামী লীগের। ওই যে বারবার করে বলতেন না যে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে, বলতেন না? কিন্তু আমরা একটা কথা বলতাম যে শেখ হাসিনা পতন হওয়ার পরে আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে সেটা চিন্তা ভাবনা করো। যে আওয়ামী লীগ আজকে 4টা মাসে একজন ব্যক্তিকে সিলেকশন করতে পারলো না যে বাংলাদেশের নেতৃত্ব দিবে, সে আওয়ামী লীগ পুনর্বাসন হবে এই স্বপ্ন দেখে আবার বিএনপির সাথে তুলনা করে। বিএনপি 17.5 বছর ক্ষমতা আসছে না, 17.5 বছর পরে তাদের দিকে তাকাইছেন আল্লাহ। আরে ভাই, বিএনপি তো সবাই ছিল দেশে, তোমার কি আছে? বিএনপির সাথে তোমাদের তুলনা কি জন্য করো? বিএনপি শুধু অনলি 1% দেশের বাইরে ছিল, তারেক রহমান এখনো বাইরে, আর সবই তো দেশে। বেগম খালেদা জিয়া জেলে থাকছে, সে দেশ ত্যাগ করে নাই, আপসীন নেত্রী। শেখ হাসিনা যদি বলতো যে আমি দেশ ত্যাগ করবো না, আমাকে আপনারা কারাগারে নেন, সেনাবাহিনীকে বলতো যে আমাকে সেনা হেফাজতে নেন, কারণ বাপের ক্ষমতা ছিল সেনাবাহিনীর ভিতর থেকে তাকে মেরে আসা, কেউ পারতো না। শেখ হাসিনা ভালো করেই জানে যে বাংলাদেশে এই আমি পড়ে যাওয়ার পর আর কোনোদিন পুনর্বাসন হবে না, সো বাংলাদেশে দেশে থেকে জেল খাটার কোনো মানে হয় না, আমি বাইরে চলে যাই। এটা শেখ হাসিনা খুব ভালো করে জানতে জন্য চলে গেছে। তো যে জয় বাংলার মৃত্যু হয়েছে, যে শেখ হাসিনার মৃত্যু হয়েছে, যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, এই মৃত জয় বাংলাকে নিয়ে জীবিত করার চেষ্টা করো না, যেটা কখনো সম্ভব না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।